নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ বেশ কিছুদিন পর ঘটনা নিয়ে চলে এলাম। প্রথমেই ক্ষমা প্রার্থী, আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আন্তরিকভাবে, কারণ নিজস্ব কিছু কর্মব্যস্ততার দরুন মাঝখানে ঘটনা আমি আপলোড করতে পারিনি। তবে আজকে ইলিনাদির জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তার আগে বলে রাখি, আপনাদের জীবনেও এই ধরনের কোনো অতি প্রাকৃতিক বা ভৌতিক ঘটনা যদি ঘটে থাকে তা শেয়ার করে নিতে পারেন আমাদের চ্যানেলে। তার জন্য আপনাদের পিং করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8240463349-এ। আপনারা ঘটনাগুলো প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং ভাগ করে নিন বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সাথে, এবং জানান কেমন লাগছে ঘটনাগুলো। আশা রাখি আপনাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইবার্স পেরিয়ে যাবে এবং আরও অনেক দূর আমাদের এগিয়ে যেতে হবে। তার জন্য আপনাদের আশীর্বাদই আমাদের পাথেয়। তাহলে আর দেরি না করে সরাসরি ঘটনাটাই শুনে নেওয়া যাক। আজকে আমাদের সাথে আবারও ইলিনাদিকে পেয়ে গেছি। কেমন আছো দিদি তুমি? এই ভালো আছি। যা গরম, হ্যাঁ, যা বিচ্ছিরি রকমের গরম পড়েছে। বিচ্ছিরি প্যাচ প্যাচে গরম হ্যাঁ, পড়েছে। এত হিউমিডিটি। তো যাই হোক, তোমার দ্বিতীয় ঘটনাটা শোনার জন্য চলে এলাম। তাহলে তুমি দ্বিতীয় ঘটনাটা শেয়ার করতে পারো। সেকেন্ড যে ঘটনা সেটা হলো গিয়ে আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি, নিজের বাড়ির ঘটনা। আচ্ছা। আমার বাড়িটা হলো কি, মানে বাপের বাড়ি হলো বারাসাত বামনগাছি, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে। তুমি চিনে থাকবে মোস্ট প্রবাবলি। বারাসাত বামুনগাছি। হ্যাঁ, বারাসাত বামনগাছি। আচ্ছা। এবার আমার বাড়িতে নর্মালি আমি বিয়ের আগে অবধি খারাপ কিছু ফেস করি, আচ্ছা। পরিবেশ পরিস্থিতি বা আদার্স কোনো কারণে কোনো কিছু আসেনি। আর সেকেন্ড যেটা ইস্যু সেটা হলো আমার বাড়িতে একটা জাগ্রত মনসা মন্দির আছে, আচ্ছা। যেটা বহু বছর, সেই জন্য কোনো কিছু ফেস করি। এবার লাস্ট ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে আমি, মানে আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়েছিল বলে, এবার ট্রান্সফার হয়ে যাওয়া মানে কি, একটা নতুন জায়গায় শিফট হওয়া, সেখানে সমস্ত কিছু তোমাকে নতুন করে গোছাতে হবে, ঘর খোঁজা, সবকিছুর একটা প্রবলেম থাকে বলে আমি মাসখানেক মতো আমার বাপের বাড়িতে ছিলাম। হুম। এবার আমার বাড়িতে তিনজন ফ্যামিলি মেম্বার, আমার বাবা মা আর আমার বউ। বাড়িটা হলো দোতলা, ওপর তালাটায় কেউ থাকে না। থাকে না বলতে, আমার বোনের ওয়ার্ক ফ্রম হোম চলছে বলে ও ওপরতলাটায় ওর অফিস রুম রয়েছে, সেখানে ওর অফিস আওয়ারটুকু কাজটা করে বাকি টাইমটা ও নিচটা এসে থাকে। বিয়ের আগে থাকতাম ওপরটাতে, ওপর পোর্শনটা পুরো ফাঁকা থাকে। বাড়িটাতে নর্মালি ভয়ের কিছু নেই, যেহেতু এই বাড়িতে আমি জন্মেছি, বড় হয়েছি। এত বছরের বাড়ি, প্রায় 30টা বছর, 32-33 বছর বাড়িটার বয়স, আমি 30 বছর কাটিয়েছি। কিন্তু ওই ফেব্রুয়ারি মাসে যখন আমি বাড়িতে গেলাম, তখন না আমার মানে খুব অকওয়ার্ড ফিল হতো, বিশেষ করে ওপর পোর্শনটা না আমার মনে হতো কেউ আছে, কারো উপস্থিতি বোঝা যেত। আচ্ছা। এবার আমি জাস্ট মাকে বললাম যে এরকম কেন হয়ে আছে, কিছু প্রবলেম? মা বলছে কি জানি, বুঝতে পারছি না কি যে হয়েছে বাড়িটায়। আমাদেরও মনে হচ্ছে বাড়িটাতে কোনো প্রবলেম হচ্ছে। আর আমার বোন ওপরে একদম একা একা থাকতে পারছে না। তোমার নিজের বোন? হ্যাঁ, আমরা জমজ টুইন্স। আচ্ছা। এবার আমি বললাম ঠিক আছে। এবার আমি ওখানে 2-4 দিন থাকার পর দেখলাম হ্যাঁ সত্যিই তাই। বাড়িটা রাত হলে কেমন একটা থমথমে লাগে প্রথমত। কোন একটা সে- সাফোকেশন হতো? হ্যাঁ, সেকেন্ডলি যেটা হতো, মানে যে যে দোতলায় আমি আর আমার বোন একা থাকতাম, হুম। বাড়িটা যথেষ্ট বড়, সেই দোতলাতে ভয় লাগে। এইটা মানে খুব আশ্চর্যজনক লেগেছিল। আর আরেকটা যে প্রবলেমটা হচ্ছিল, আমাদের ডাইনিং স্পেস থেকে বাথরুমে যেতে হয়। ডাইনিং স্পেসটার কোনার দিকটায় না বেশ একটা মনে হতো কিছু একটা আছে, একটা কালো টাইপের একটা জমাট বাঁধা কিছু থাকে। মানে এটা কিভাবে বুঝতে? বোঝাই যেত একটা ঘরের মধ্যে। ধরো আচ্ছা, মানে লাইটটা অফ আলো। কর। আচ্ছা, লাইট অফ করার পর বুঝতে পারতে? হ্যাঁ, লাইটটা অফ করা তো। হুম। এবার ধরো আমি বাথরুম যাব, এবার ডাইনিং স্পেসের আলো জ্বালিয়ে তারপরে বাথরুম ঢুকতাম। বারান্দা থেকে আলোটা আসছে কিন্তু একটা কোণা, বিভিন্ন কোণায়, চারদিকে চারটে কোণাতে, হুম। কখনো এই কোণায় কখনো ও কোণায়, কিন্তু জমাট বাঁধা মনে হতো কিছু একটা আছে।
মানে সামনে কোনো জিনিস নেই কিন্তু একটা ছায়া মতো বোঝাচ্ছে। হ্যাঁ, একটা মিশমিশে কালো কিছু। হুম। এবার আর কেমন একটা থমথমে হয়ে যাবে, তুমি তুমি নিজেই ফিল করবে যে কখনো কোথাও কোনো নেগেটিভ এনার্জি থাকলে না, সেটা খুব থমথমে হয়ে থাকে, হুম। ফিল করতে পারবে তুমি যে তোমার সেই পাওয়ারটা থাকে। হুম। তো দিয়ে পরে মা বললেন যে হ্যাঁ কিছু একটা প্রবলেম হয়তো হয়েছে। এবার আস্তে আস্তে প্রবলেমটা না বাড়তে শুরু করলো। বাড়তে শুরু করলো কিভাবে, আমি এরকম 4-5 দিন থাকার পর আমার কি হলো, আমি একদিন এরকম ডাইনিং স্পেস থেকে ওয়াশরুমের দিকে যাচ্ছি। তো এরকম মেইন দরজা দিয়ে ঢোকার পর একটা টেবিল রাখা হয়েছে, টেবিলের পেছনে ওয়াশিং মেশিন রাখা। এবার হঠাৎ করে দেখলাম টেবিলের নিচ থেকে কিছু একটা বেড়াল জাতীয় কিছু পাস করে গেল। আমি সঙ্গে সঙ্গে আলোটা জ্বালালাম, দেখলাম কিছু নেই। কি হলো এটা, কালো রঙের কিছু ছিল? অন্ধকারে তো আচ্ছা, বুঝতে পারলাম। বুঝতে পারিনি। এইবারে বললাম কি হলো বিষয়টা, আলো জ্বালালাম, কিছু টের পেলাম না, দেখতে পেলাম না কিছু। হতে পারে আমার চোখে এমনি কি হ্যালুসিনে। বেড়াল টেড়াল ঢুকতো তোমাদের ওখানে? না ঢোকার, আর যদি ঢুকেও থাকে সেটা তো ডাইনিং স্পেস থেকে বেরোনোর কোনো জায়গা নেই। আচ্ছা, হ্যাঁ। সে দরজা দিয়ে ঢুকে একটা ঘরের মধ্যে ঢুকে গেছে, সেখান সেই ঘরটা দিয়ে সে বেরোবে কোথায়। হুম। আমি ধরেও নিলাম যদি সিঁড়ি থেকে উঠে সে ঢুকে থাকে একটা ঘরের মধ্যে, আমি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, সে বেরোবেটা কোথায়, হুম। বেরোনোর তো আর কোনো জায়গা নেই। হুম। ঠিক আছে হয়তো হ্যালুসিনেট করছি, চলে আসার পর আস্তে আস্তে আমার মা বলছে যে তোর বোন জানিস তো ওর আমি আমার বর অফিস চলে যেত সকালবেলায়, আমিও কলেজ চলে যেত, এবার বোন একা ওপরটায় থাকতো। এবার বোন বলছে জানিস তো দিদি ভাই, আমি ওপরটায় একা থাকতে পারি না, আমার মনে হয় আমার আশেপাশে কেউ আছে, সারাক্ষণ পায়ের আওয়াজ, একটা ছায়া সারাক্ষণ ঘুরে বেড়ায়। তো দিয়ে পরে তো আমি মাকে বললাম ঠিক আছে তাহলে দেখা যাক কি হয়, কিছু তো একটা ডেফিনেটলি নেগেটিভ এনার্জি ফর্ম করেছে, দেখা যাক কি হয়। আস্তে আস্তে করে না এটা বাড়তে লাগলো। বাড়তে লাগলো কিভাবে, ধরো বাড়িটাতে তো কেউ থাকে না, সবাই বেরিয়ে যায় যে যার কাজে। মা হয়তো রান্নাঘরে একা রান্না করছে, মা বলছে আমার কানের কাছে কেউ একটা ফিস ফিস করে কিছু বলছে। আচ্ছা। যে আমি ঘরে ঘর গোছাচ্ছি বা টিভি দেখছি বা ঘরে কিছু করছি, অ্যাজ ইউজুয়ালি কোনো কাজ করছি, ফিস 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 করে কেউ একটা কথা বলছে। কি বলছে সেটা কি বুঝতে পারতেন না মানে? সেটা বলে না, মানে ফিস 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 করছে কানের কাছে। হুম। মা তখন খুব ভয় পেয়ে গেছে, বলছে এটা কেন হচ্ছে, এরকম তো কখনো হয় না, কারণ এরকম ফিসফিসানি এরকম একটা সিচুয়েশন আমার সাথে আগে ঘটেছিল, যে যেটা খুব একটা লেন্দি, তোমাকে আমি পরে এটা শেয়ার করবো কোনো হুম। একটা দিন, কোনো একটা হয়তো তোমার কোনো এপিসোডে আমি শেয়ার করবো। হুম। এবার সেইটা মাকে বলেছিলাম, তো মা বলছে ঠিক সেম সেম জিনিসটাই ঘটছে। হুম। এবার এইটা না আস্তে আস্তে করে বাড়তে থাকে। তো একদিন এরকম রাত্রেবেলা, তখন বোধহয় 9টা 9:30 বাজে। তো আমার হাজবেন্ড ওপরে বসে আছে, অফিসের কাজ করছে। হুম। এইবার আমি হলাম গিয়ে নিচে ছিলাম। তো এরকম আমার বেডরুম প্রথমে হলো সিঁড়ি থেকে উঠে আমাদের দুটো বারান্দা দোতলায়, তারপরে বোনের অফিস রুম একটা কর্নারে, তারপরে বোনের বেডরুম, মিডিলে আমার বেডরুম, আর হুম। রাইট পোর্শনে ড্রয়িং স্পেস, রান্নাঘর, আর হলো কি তোমার টয়লেট। হুম। এবার আমার রুমের বেডরুমের জানলাটা এই দরজা দিয়ে না আহ, পুরো বারান্দাটা দেখা যায়। যথারীতি একটা ওই সবুজ রঙের আলো জ্বলছিল বারান্দায়, আমার হাজবেন্ড ইয়ে করছিল, অফিসের কাজ করছিল। আর আমি সিঁড়ি দিয়ে উঠে আসছি, তো আমাকে বলছে ইনি না একটু দেখো না বারান্দা দিয়ে না একটা বেড়াল চলে গেল। বারান্দা দিয়ে বেড়াল চলে গেল, বেড়ালও আসবে কোত্থেকে, আমি তো মা নিচতলায় রান্না করছে, আর আমি তো সিঁড়িতে বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম, আর এই সিঁড়ি থেকে উঠে এলাম, বেড়াল কোত্থেকে আসতে যাবে। বলছে না বেড়াল ঘরে ঢুকেছে, আর বেড়ালের পিছে পিছে বোধহয় তোমার বোন ঘরে ঢুকেছে। যে আমার বোন বলছে, "হ্যাঁ, আমি দেখলাম একটা ছায়া মতো চলে গেল, বোধহয় তোমার বোন ঘরে ঢুকেছে, বেড়াল ঢুকেছে বলে ও ঘরে ঢুকেছে।" ঠিক আছে দেখছি। আমি ঘরে গিয়ে বোনের ঘরে আলোটা জ্বালালাম, দেখলাম কোনো বেড়াল নেই। বোন বোন তো আসেইনি ওপরে, আমি কিছু বলিনি আমার হাজবেন্ডকে। আমি
ডিনার টাইমে খাচ্ছে। তো খেতে খেতে পার্থ আমাকে বলছে যে বেড়াল ঢুকেছে ঘরে, তুমি বেড়ালটাকে তাড়িয়ে দিয়েছো? মা বলছে বাবা বেড়াল ঢুকেছে? আমি বললাম না বেড়াল ঢোকেনি, হয়তো ঢুকেছে ব্যালকনি দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু আমাদের ব্যালকনির দরজাটা বন্ধ ছিল, আমি সেটা চেক করে এসেছি, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিল সবাই ছিল বাড়ির, আমি বিষয়টা ডিসক্লোজ করিনি। আমি পরে আমার মাকে বললাম যে ঠিক এই এই প্রবলেম হয়েছে। পার্থ বলল বেড়াল, আর বিড়ালের পেছনে একটা ছায়া মতো কিছু চলে গেছে। মা বললো হ্যাঁ জানিস তো অনেক এরকম অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে। তো দিয়ে পরে এইবার কি হলো আস্তে আস্তে সেটা যখন বাড়তে লাগলো তখন আমার, তোমাকে আমি আগের একটা সিজনে বলেছিলাম যে আমার একজন পরিচিত আছেন যে আমার বাড়িতে পুজো পুজো দেয়, হুম। সে তান্ত্রিক। তাকে ডাকা হলো, সে বলল হ্যাঁ দিদি একটা করে স্ট্রং নেগেটিভ এনার্জি তো ডেফিনেটলি ফর্ম করেছে। হ্যাঁ ঠিক আছে আমি একটা কাজ করে দেবো। আর একটা আহ, বললেন যে ওই কিছু ব্রাহ্মণকে কিছু তুমি একটু দান করো, ফল বা কিছু আতপ চাল ফাল দান করো, ওটা চলে যাবে। আচ্ছা, উনি বলেছিলেন কি যে মানে কিভাবে ফর্ম করলো বা কিভাবে এলো হ্যাঁ বা সেটা কি? পরে বলেছেন, আগে বলেননি, সেটা পরে বলেছেন। তো সেটা করার পর কিছুদিন বিষয়টা না স্টপ থাকলো, কিছুদিন হয়তো তোমার 10-12 দিন ওটা স্টপ ছিল। হুম। 10-12 দিন পর থেকে বিষয়টা আরো এক্সিস লেভেলে গেল। এক্সিস লেভেলে এইভাবে গেল, কল থেকে নিজে অটোমেটিক জল পড়তে স্টার্ট করলো। প্রথম যেটা হলো আমার ঘরের সমস্ত লাইট গুলো একটু 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 করে কেটে যেতে লাগলো, সব নষ্ট হয়ে গেল লাইট গুলো। আচ্ছা, এটা কি সেটা লাইট বর্ষাকাল ছিল নাকি এমনি সময় হচ্ছিল? রিসেন্ট, মাসখানেক আগে, আচ্ছা। মাসখানেক না 20-22 দিন আগের ঘটনা। আচ্ছা। ফেব্রুয়ারি মার্চ, ওই ওই মানে মার্চ এপ্রিল এই টাইমটা হুম হুম। চুপ ছিল, এই 20-22 দিন ধরে এক্সিস লেভেলে গেছে। এইবার কি হলো, মা বলছে আমি ঘরে আছি অথচ কি হচ্ছে, প্রচন্ড গরম গেল কিছুদিন আগে, হুম হুম। ঘরে বসে আছি, প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, বাইরে গিয়ে দেখছি একটু কিছু হাওয়া নেই, অথচ ঘরে বসে আমরা হাওয়ার শব্দ শুনতে পাচ্ছি, বাইরেটায় খটখটে রোদ। তারপরে হয়তো দুপুরবেলা রেস্ট করছি বা শুয়ে বসে আছি, কল থেকে না দেখবে যখন জল পড়ে না টপ 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 করে জল পড়ার যখন আওয়াজ হবে হুম। বুঝতেই পারবে জল পড়ছে। কিন্তু আমরা মানে বাড়ির সমস্ত ওয়াশরুম টয়লেট বেসিন কোমোড সমস্ত চেক করে দেখা হচ্ছে কোথাও থেকে জল পড়ছে না, অথচ জল পড়ার আওয়াজ হচ্ছে। ফিসফিসানিটা খুব বেড়ে গেছে, হুম। মানে অতিমাত্রায়। মা বলছে আমি থাকতে পারতাম না ঘরে, সারাক্ষণ মনে হতো কেউ একটা আমার ফিস 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 আচ্ছা, করে সেটা কি কথা বলে। পুরুষের গলা ছিল নাকি কোনো মহিলা? ফিমেল না মেল সেটা বোঝা যায়নি, তবে কেউ একটা দেখবে ফিস 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 করে কথা বললে তুমি হুম হুম। বুঝতে পারবে হুম। এইটা হচ্ছে। আর যেটা প্রবলেম হচ্ছিল আস্তে আস্তে করে প্রবলেম গুলো বাড়ছিল, হুম। প্রবলেম গুলো বাড়তে বাড়তে একটা টাইমে এরকম হলো, আমার বাড়ির 3 তলার ছাদের যে ল্যান্ডিং এর একটা কর্নারে সারাক্ষণই মনে হতো একটা কালো ছায়া, মানে সারাক্ষণ। সকাল রাত যে কোনো হ্যাঁ সময়? হ্যাঁ সারাক্ষণ দোতলাটায় আমরা কোনোভাবেই যেতে পারতাম না, কোনোভাবেই দোতলাটায় যাওয়া যেত না, কি দিন কি রাত কি দুপুর। ধরো সিঁড়ি থেকে 3 তলার ছাদ থেকে জামা কাপড় নিয়ে নেমে আসি, পিছে পিছে একটা ছায়া আসছে, যেটা পুরো বোঝাই যাচ্ছে হুম। একটা ছায়া। আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়তে লাগলো, ভীষণ রকম। তারপরে যেটা হলো, একদিন রাত্রে আমার বোন ঘুমোচ্ছে, দোতলাটা আর কেউ থাকলো না, দোতলাটা বন্ধ করে দিয়ে সবাই সন্ধ্যের পরে নেমে আসতো, কেউই দোতলায় যেত না। একদিন আমার বোন, ওর বোন নিজের ঘরে একা ঘুমোচ্ছে, বোনের হাতে না একটা ঠাকুরের তাবিজ ছিল। এবার ও বিয়ে বাড়ি গিয়েছিল বলে ওটাকে খুলে রেখে গেছিল, বা কোনো একটা কারণে ও খুলে রেখেছিল, আমার ঠিক মনে পড়ছে না যে ও কি কারণে খুলে রেখেছিল। তো সেই দিন রাত্রে না পুরো বোনের নাক মুখ গলা চেপে ধরেছে। বাবা, এটা এবার কত ও তলায়? নিচতলায়। আচ্ছা। এবার ও খুব চিৎকার করে উঠেছে রাত্রেবেলা,
তারপর থেকে মার থাকছে। এবার মা বলছে যে যত দিন যাচ্ছিল এটা, মা বলছে যে আমি রাতে ঘুমোতে পারতাম না, আমার মনে হতো কেউ দম বন্ধ করে দিচ্ছে, কেউ আমার নাক মুখ হুম, চেপে ধরছে। বলছে রাত্রেবেলা পায়ের আওয়াজ, বলছে সে এত বিচ্ছিরি একটা সিচুয়েশন, পেছন পেছন ছায়া ঘুরছে, হুম, মানে একটা বিচ্ছিরি সিচুয়েশন তৈরি হচ্ছে, যে যে সমস্ত দিক থেকে খুব সমস্যা তৈরি হচ্ছে বাড়িতে। মানে আহ, কি হচ্ছে তোমার বাড়িতে? ধরো রাত্রেবেলা শুয়ে আছে, তোমার বাইরে কিচ্ছু নেই, হাওয়া নেই, বাতাস নেই, টেবিল থেকে থালা বাসনগুলো পড়ে যাচ্ছে এরকম। সন্ধ্যাবেলায় ঘরে বসে টিভি দেখা হচ্ছে, দেখছে বারান্দা থেকে বেড়াল দৌড়ে চলে যাচ্ছে। মা বলছে যে রান্নাঘরে খাবার ঢাকা, আমি বেড়াল বেড়াল করে গেছি, দেখছি কোথাও বেড়াল নেই, অথচ একটা বেড়াল সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, যে একটা বিড়ালটাকে তোমরা মানে দেখতে পারবা সেটা কি রঙের বা কি কেমন? কালো। কালো? তাকে কি এমনি সময় দেখা যেত না, মাঝে মাঝে হুট করে এরকম দেখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুটহাট সন্ধ্যের পর সেটা আচ্ছা, মানে বেড়ালটা তোমাদের দেখা ওই যায়। অঞ্চলে ওরকম বেড়াল ছিল না আর কি? না, বেড়াল ছিল না বলতে ব্যাপারটা হলো কি, আমার বাড়িতে কালো বেড়াল রয়েছে পোষা, আচ্ছা। কিন্তু তারা কখনো ঘরে ঢোকে না, তারা কখনোই ঘরে ঢোকে না। আর সেকেন্ড যেটা ছিল, সেটা হলো একটা বেড়াল যদি আমার ঘরে ঢুকেই থাকে, সে বেরোবে কোথা থেকে? হুম, বেড়াল তুমি যাচ্ছে, তুমি বেড়ালের পেছন পেছন তুমি ছুটছো, হুম। তুমি গিয়ে দেখছো বেড়াল নেই। আর যদি সত্যি বেড়াল থাকতো কখনো না কখনো তো দেখতে পেতে। কখনো না কখনো তো সেটা চোখে পড়তো আমার। হুম, তারপরে সমস্ত জিনিসপত্র নিজের থেকে পড়ে যাচ্ছে। হুম, আর জিনিসপত্র রাখা রয়েছে কিছুই না, ধাপ ধুপ করে জিনিসপত্রগুলো নিজের থেকেই পড়ে যাচ্ছে। হুম, তা দিয়ে পরে হলো গিয়ে ওই ভাইকেই ডাকা হলো। হুম। টাকা আর পরে ও যেটা বললো যে কেউ একটা পিশাচ চালনা করেছে। আচ্ছা। দুটো পিশাচ চালনা করা হয়েছিল, একটা কর্ণ পিশাচ, যে হুম। ফিস ফিস করে কানের কথা মধ্যে, বলে, হ্যাঁ, কর্ণপিশাচ। যে ফিস 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 করে সেটাকে হুম, কর্ণ পিশাচ বলে। হুম। একটা কর্ণ পিশাচ চালনা করা হয়েছিল, আর একটা এমনি পিশাচ চালনা করা হয়েছিল। এমনি পিশাচ বলতে কেমন মানে? এমনি পিশাচ বলতে কেমন সেটা আমি ঠিক এক্সপ্লেনেশন দিতে পারবো না, তবে কর্ণ পিশাচ আর এমনি পিশাচের মধ্যে ডিফারেন্স এটাই যে হুম, কর্ণ হুম। পিশাচ হলো তোমাকে ফিস 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 কানে ফিস ফিস করবে। ও কানের আর মধ্যেই বসে থাকে, ওখান থেকেই মানে হ্যাঁ, ইয়ে। ওখান থেকেই ও সমস্ত অ্যাক্টিভিটি করে। হুম, আর একটা যেটা চালনা করা হয়েছিল, সেটা হলো গিয়ে ও মানে ও ভয় দেখিয়ে বা অন্য হুম, কিছু হুম, করে সেটা ও কাজ, মানে যে কাজের জন্য পাঠানো হয়েছিল হুম। সেই তো কাজটা হয়তো পোল্টারগাইস্ট যে অ্যাক্টিভিটি গুলো হতো, ওই যে ফেলে দেওয়া ইয়ে, সেই ফেলে কাজগুলো দেওয়া, করতো ভয় দেখানো, পেছন করে। পেছন ছায়ার মতো ঘোরা, হুম, ধরো মানে নাক মুখ চেপে ধরা। হুম। তারপরে নিম্ন মার্গের জিনিস আর কি পাঠানো হয়েছিল। একদম একদম কে পাঠিয়েছিল সেটাও আমরা জানি, সেটা যাই হোক আমি ডিসক্লোজ করতে হুম, 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 চাইছি না। হুম, হুম, এইবার ব্যাপারটা যেটা হয়েছিল এতটা স্ট্রং ছিল, লাস্টে হলো গিয়ে ওকে বগলামুখী যজ্ঞ করে ওই নেগেটিভিটিটা কাটানো হয়েছে। হুম। লাস্ট 15 দিন আগে সেটা করে কাটানো হয়েছে, আপাতত ঠিক আছে। আচ্ছা। আপাতত ঠিক আছে। আর একটা যেটা হয়েছিল, হুম, হুম, আমার বাবার অ্যাসিস্ট্যান্ট মারা গিয়েছিলেন। হুম। উনি আমার বাবাকে ভীষণ ভালোবাসতেন। আচ্ছা, একটু তোমাকে থামাচ্ছি, মানে আমি আগের ঘটনাটা নিয়ে একটু জাস্ট একটা কথা আমার জিজ্ঞাসা হুম, ছিল, যে কেন চালনা করা হয়েছিল, মানে কি কারণে বা কি উদ্দেশ্যে, সেটা বলতে পারবে তুমি? উদ্দেশ্যটা হলো গিয়ে এক মানে কিছু তো রাগ ডেফিনেটলি ছিল, যে চালনা করেছে বা যে পাঠিয়েছে তার তো ডেফিনেটলি রাগটা ছিল। হুম, হ্যাঁ, আমি একটা ছোট্ট এক্সপ্লেনেশন তোমাকে দিচ্ছি, যে রাগটা ছিল অ্যাকচুয়ালি আমার আর আমার হাজবেন্ডের উপর। আচ্ছা। হ্যাঁ, এবার একটা কোনো একটা ইস্যুতে মানে হুম, এক্স ওয়াই জেড কোনো একটা ইস্যুতে আমার বাবা মা আমাকে আর আমার হাজবেন্ডকে ভীষণ সাপোর্ট করতো, বা সমস্ত হুম, বিপদে পাশে থাকতো। হুম, হুম, যে এটা করেছে, যে বা যিনি এটা করেছেন বা যারা হুম, এটা করেছেন, আহ, তারা সামহাউ চায়নি যে আমার বাবা মা আমার পাশে থাকুক, আমার বা হুম, আমার হাজবেন্ডের পাশে থাকুক। এবার তারা অ্যাকচুয়ালি করতে চেয়েছিল আমার আর পার্থর। হুম, হুম, কিন্তু দেখবে যখন কোনো কিছু চালনা করা হয় না এই জাতীয় নেগেটিভিটি,
হুম তখন তার জন্য একটা প্রপার অ্যাড্রেস লাগে। হুম হুম আমি যেহেতু আমার অ্যাড্রেস প্রুফটা চেঞ্জ করে নিয়েছি না, হুম হুম সেটা যেহেতু আমার ওপর করতে পারছে না, এবার আমি যেহেতু ওই টাইমটাতে আমার বাড়িতে ছিলাম, হুম হুম সেই কারণে সে হয়তো ওটা পাঠিয়েছিল। রাদার এটা হতে পারে হয়তো আমার বাবা মায়ের কোনো ক্ষতি করার জন্য সে এটা করেছে, হুম, সে বা তারা ওই বাটেভার। কারণে ওই আস্তানাটা বেছে নিয়েছিল। হ্যাঁ, ওই কারণে পাঠানো হয়েছিল। হুম আরেকটা যেটা ছিল, মানে আর একজন যিনি ছিলেন, হুম মোটামুটি 3 জন ছিলেন ওখানে। আচ্ছা। সে হলো গিয়ে আমার বাবার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, হুম হুম বিশ্ব কাকা। সে অত্যন্ত ভালোবাসতেন আমার বাবাকে, হুম হুম খুবই ভালোবাসতেন। উনি সুইসাইড করেছিলেন লাস্ট 2023-এর অক্টোবরে। কেন সরি, দু মানে হাজার বাইশের অক্টোবরে, 2022-এর অক্টোবরে সে সুইসাইড করেছিলেন। কেন মানে সুইসাইড করলেন উনি? তার ফ্যামিলি ইস্যু। আচ্ছা। এইবার আহ, যেহেতু বাবাকে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন, হুম শুধু হুম বাবাকে না, আমাদের সবাইকে বিশ্বকাপ খুব ভালোবাসতেন। হুম হুম আমি নামটা বলেই দিলাম। তো মানে খুব সে, বিশ্বস্ত ছিলেন আর কি। হ্যাঁ, এবার সে হলো গিয়ে ওই টানটা রয়ে গেছিল হুম বাবার উপর। হুম কিন্তু সে কোনো ক্ষতি করেনি, সে থাকতো, হুম হুম কিন্তু সে কোনো ক্ষতি করেনি বা ক্ষতি করার টেন্ডেন্সি তার ছিল না। হুম হুম ক্ষতি করার জন্য যাদেরকে পাঠানো হয়েছিল তারা ছিল পিশাচ, একজন কর্ণ হুম। পিশাচ আর একজন। তো আচ্ছা, লাস্ট, এটা কি কোনোভাবে বুঝেছিলে তিনি কি প্রোটেক্ট করতেন, মানে এই বিশ্ব কাকা যার কথা তুমি বলছো? তিনি প্রোটেক্ট করতেন কিনা জানি না, তবে যেটা আমরা বুঝেছিলাম, হুম তিনি না মানে সামহাও, মানে তিনি সুইসাইড করেছিলেন বলে হুম ওনার সুইসাইডের পুরো কেসটা আমার বাবার উপর গেছিল। আচ্ছা মানে এটা বলা হয়েছিল যে আমার বাবা নাকি তাকে প্রভোগ করেছিল সুইসাইড করার জন্য। আচ্ছা এবার ওই তান্ত্রিক যে ভাইটা, সেই ভাই এটা বলেছিলেন আমাদেরকে হুম যে উনি খুব গিল্টি ফিল করছেন। আচ্ছা, মানে ওনার আত্মা খুব গিল্ট ফিল হ্যাঁ, করছেন। গিল্ট ফিল করছেন যে যে মানুষটাকে আমি এত ভালোবাসি, যে মানুষটা হুম আমার হুম পাশে সারাক্ষণ দাদা হিসেবে ইয়ে করতো, হুম হুম সে আজ বিনা কারণে এরকম একটা অপবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হুম। সেই জন্যই সে নাকি থাকতো, কিন্তু কোনো ক্ষতি সত্যি সে করেনি আমাদের। তিনি কি এখনো আছেন নাকি, মানে না, নেই 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 নেই। মানে ওই কাজের সাথে একবারই ক্লিনস হয়েছে? হ্যাঁ, আচ্ছা। সে চলে গেছে, সে একদমই চলে গেছে, কিন্তু স্ট্রং বা ক্ষতিকর হুম যে হুম দুটো নেগেটিভ এনার্জি ছিল সেগুলোকে পাঠানো হয়েছিল। হুম। আমি জানি না যিনি বা যারা পাঠিয়েছেন তারা ভবিষ্যতে আবার কখনো করবেন কিনা, জানি না করবেন কিনা। দেখো, মানে যারা এরকম উদ্দেশ্য নিয়ে ইয়ে করেছেন তারা ভবিষ্যতে ট্রাই করতেই পারেন, এবং হ্যাঁ, তোমাদের করবে, অবশ্যই করবে। আমি জানি তারা হয়তো এখনো ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। হুম, এইটাই হলো গিয়ে কিছু বিষয়। মানে সুরাহা না ইয়ে করে ওদের মতো করে, তাহলে তোমাদের মধ্যে মানে বিদ্বেষণ ইয়ে করে দিতে পারিনি, মানে তোমার আর হ্যাঁ, তোমার হ্যাঁ, হাজবেন্ড, সেটাও অ্যাকচুয়ালি বলতে। যেটা হয়তো আমাদের ওপর করার কথা ছিল, বা হুম এমনটা হয়তো হতেও পারে যে পাঠানো হয়েছে আমার বাবা মায়ের ক্ষতি করার জন্য, যাতে হুম হুম আমরা বিপদে পড়লে আমার বাবা মা আমার পাশে না থাকে, হুম হুম সেই কারণে পাঠানো হয়েছে। তো ওটা বগলামুখী যজ্ঞ করার পর ওটা নেগেটিভ যেটা কেটেছে, অনেকটাই কেটেছে। হুম এখন যেহেতু মানে লাইট গুলো, পুরো বাড়ির সব লাইট নষ্ট হয়ে গেছিল, সমস্তটা ঠিক করা হয়েছে। হুম। এবার দেখা যাক। হ্যাঁ, এগুলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ওপর তো ইয়ে হ্যাঁ, করে একটা নেগেটিভ এনার্জি। এনার্জি থাকলে তোমার বাড়িতে হলো গিয়ে হুম। খারাপ হবে। আর দেখবে বর্ষাকালে এরা প্রচন্ড অ্যাক্টিভ হয়ে যায়, ওই টাইমে না প্রচন্ড তোমার ওয়েদার প্রচন্ড চার্জ থাকে আর কি। চার্জড অবস্থায় থাকার জন্য, যেহেতু মানে আর্দ্রতা বেশি থাকে, জলীয় বাষ্পের পরিমাণ, ওই হুম, কন্ডাক্টিভিটিটা বেড়ে যায়, তো এই হুম। সময় এরা প্রচন্ড অ্যাক্টিভ হয়ে যায়। আর তোমার ওই কারণে আমি জিজ্ঞেস করলাম বর্ষাকাল ছিল কিনা। আচ্ছা, বর্ষাকালে নেগেটিভ এনার্জি খুব অ্যাক্টিভ হয়ে যায়, হ্যাঁ, আর্দ্রতা মানে জনিত কারণে ওরা মানে ওদের তো একটা আধার লাগে, এটা তো একটা এনার্জি। তো না, আমি না একটা জিনিস আমি দেখেছি, হুম হুম এই যে নেগেটিভিটি যেটা হুম। পাঠানো হয় না, হ্যাঁ, তোমার এটা, কথাটা কেটে গেল, কি বললে? এই যে নেগেটিভ যে এনার্জিটা, বা হুম যে বলো পিশাচ বলো, কর্ণ পিশাচ বলো, হুম হোয়াটএভার যাই হোক না কেন, হুম এই যে জিনিসগুলো যখন চালনা করা হয় বা পাঠানো হয় না, হুম হুম এইটা আমি দেখেছি এপ্রিল থেকে আগস্ট এই টাইমটাতে হয়।
হ্যাঁ, এই টাইমটা হয়ে থাকে। মানে মোটামুটি তুমি দেখবে। মানে যে আহ, পাঠাচ্ছে আমরা জানি কে পাঠাচ্ছে, হুম হুম সে এই প্রতি বছর এপ্রিল থেকে আগস্ট এই হুম, টাইমটাতেই সে টার্গেট করে। কিছু আর এটা প্রতি বছরই সে নক্ষত্রগত, করে। হ্যাঁ কিছু নক্ষত্রগত কারণ থাকে, প্লাস এই যে তোমাকে বললাম না, এই বৃষ্টির এই আধার প্রচন্ড এই শক্তি চালনার আচ্ছা ক্ষেত্রে। আচ্ছা, মানে শক্তি, নেগেটিভ এনার্জি বা হ্যাঁ, শক্তি চালনার ক্ষেত্রে এই বর্ষাকালটা খুব অ্যাক্টিভ বর্ষাকাল না, বা কিছু না নক্ষত্রের সমাবেশ এফেক্টিভ। তো থাকে এবং বিভিন্ন নক্ষত্রেরও সমাবেশ ঘটে, যেটা কিনা এই মাসগুলো ছাড়াও বিভিন্ন সময় ঘটতে পারে, সেটা মানে যারা এই লাইনে হ্যাঁ রয়েছেন। ঘটতে পারে, ডেফিনেটলি ঘটতে পারে, কিন্তু এই মাসটাতে বেশি হয়। আমার হাজবেন্ডও আমাকে কিছুদিন ধরেই বলছিল যে এই এপ্রিল থেকে আগস্ট হুম, এই টাইমটায় কেন এরা এরকম করে, কারণ দেখো তুমি কিছু তো এটা একটা সাধারণ রিজন ভাবে, আছে। হ্যাঁ, কারণ সাধারণ ভাবে দেখো একটা জিনিস, এই যে তোমার তারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, তো ওটাকে তো সুপরিবাহী হতে হবে, যত বেশি ভালো মানে সুপরিবাহী হবে তত ভালোভাবে কারেন্টটা যাবে। তো তেমন ভাবে এটাও তো একটা এনার্জি, তো ওদের আসতে গেলে বা যেতে গেলে, ওরা যদিও হাওয়ায় হাওয়ায় যায়, তো এই মাধ্যমটাকে আরো স্ট্রং হতে হয়, বা ওই মানে ওর একদম অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হয়, এবং ওরা আসে সেই কারণে। এবং যারা চালনা করছে তাদেরও কিন্তু লাইফ খুব একটা ভালো হয় না, কারণ দেখো এই যারা আত্মহত্যা করেন না, তো হুম, সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা জানি, বিভিন্ন মানুষজনের সংসর্গে এসে জানতে পেরেছি যে তাদের আত্মার তো ওরম ভাবে মুক্তি হয় না, তারা মুক্তির জন্য একদম হুম। হাবুডাবু করে একটা সময়। তো তারা বিভিন্ন এই তান্ত্রিক গোছের মানুষজনদের কাছে বা আধ্যাত্মিক মার্গে এরকম লোকজনদের কাছে যায়। এবার তারা যদি ভালো হয়, তারা নিজের ইচ্ছায় মুক্তি অনেক সময় দিয়ে দিতে পারেন, এবং যদি না দিতে চান তো তাদেরকে এরকম ঘাড় ধরিয়ে এরকম বিভিন্ন রকম তাদের স্বার্থসিদ্ধি করানোর জন্য ব্যবসায়িক কাজে বিভিন্ন কাজে করা হয়, সেটা একদম নিম্নমার্গীয় ইয়ে। তো এই হ্যাঁ কিন্তু, তারাই করে থাকে এরকম। কিন্তু যে বা যারা করছে তারা তো দিব্যি ভালো আছে। এটাই তো কলির নিয়ম গো দিদি, মানে কি বলবো, এখন ওই দেখতেই পাচ্ছ, মানে যারা খারাপ করে তাদেরই ভালো হয়, বাট কর্মফল তো ছেড়ে দেবে না, কখনো না কখনো হবেই। হয়তো মানে হ্যাঁ, অনেকে বিশ্বাস করেন না জন্ম, মানে এই জন্ম তারপরে আবার একটা জন্ম পরে হয়তো হয়, এরকম রিইনকার্নেশন অনেকে বিশ্বাসী নয়, কিন্তু সেটা হয়, সেটা ক্যারি ফরওয়ার্ড হয় এই জন্মের আমার একটা ঘটনা ঘটেছিল মারাত্মক, আমি আঁকাতে যেতাম এক জায়গায়, ফুল বাগানে পড়তো, তো সেইখানে মানে ঘটনাটা মারাত্মক ছিল। তো একদম হাতে নাতে কিছু জিনিস আমি দেখেছিলাম, প্রমাণ পেয়েছিলাম যে হয় আগের জন্মের কিভাবে ক্যারি ফরওয়ার্ড হয়। কি হয়েছিল? সেটা আমি কোনো একটা এপিসোডে বলবো, অবশ্যই বলবো, অনেক বড় ঘটনা। তবে আগের জন্মে মানে আমি একটি মেয়েকে আঁকাতাম, সেই মেয়েটির মায়ের মানে আগের জন্মে সেই মেয়েটির মায়ের দাদা ছিল, এবং মেয়ে মানে মেয়েটির বাবা গত জন্মে মেয়েটির মানে মায়ের বাবা ছিল, মানে মেয়েটির মায়ের এই জন্মে যিনি আর কি হাজবেন্ড, তিনি আগের জন্মে তার বাবা ছিলেন। আচ্ছা। এবার আগের জন্মে কিছু একটা ঘটনা ঘটেছিল যেই কারণে উনি চাইতেন না যে কোনো পুরুষ আশেপাশে থাকুক, মানে ইভেন উনি ওনার সন্তান মানে যদি হয় মানে সন্তান যেন না আসে, সন্ততি যেন আসে, এবং তাই হয়েছে, কোনো পুরুষ মানে থাকেনি, এবং সম্পূর্ণভাবে মানে মহিলাই চারিদিকে ওনার কি বলবো, মানে ওনার মায়ের কাছে উনি থাকতেন, এবং ওনার মেয়ে তো ওনার সাথেই থাকেন, এবং ওনার হাজবেন্ডের সাথেও বনিবনা হয়নি, সেখানে অনেক অনেক নেগেটিভ জিনিস ঘটেছে। এবং উনি চেয়েছিলেন যে ওনার এই জন্মের মা বাবা সবাই যেন ডাক্তার হয়, তাই হয়েছে। এবং ওনার বাবাও বেঁচে নেই, ওনার মা স্টুডেন্টস হেলথ হোমের মানে একজন ডক্টর, রিটায়ার করে গেছেন, ডক্টর আচ্ছা, ছিলেন। এই পুনর্জন্ম বলে কি কিছু আছে আদৌ? হ্যাঁ, আমাদের শাস্ত্র অনুযায়ী তো রিইনকার্নেশন রয়েছে, কারণ আচ্ছা, দেখো। আমি না আমার লাইফের সাথে এরকম কিছু রয়েছে, আমি আজও উত্তর খুঁজে পাই না। আমি বিয়ের আগে হুম, একটা স্বপ্ন দেখতাম। স্বপ্নটা হলো গিয়ে আচ্ছা, একটা, এখানে আমি একটু থামাবো, এটা আমি দর্শকদের জন্য বা যারা মানে শ্রোতাগণদের জন্য পরবর্তী এপিসোডে কখনো আমি শুনবো, তো আমি আপাতত এই ঘটনাটা তো তোমার শেষ হয়ে গেছে না, মানে যেই হ্যাঁ দুটো, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, আপাতত এখানে আমি কাট করছি, দেন আমি শুনে নিচ্ছি পরে, আচ্ছা আচ্ছা। অবভিয়াসলি এখানে স্টপ করলাম।